বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আজকে আমি তাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। অবশ্য আমার টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটার আলোচনা কি হতে যাচ্ছে। বন্ধুরা, আপনারা সবাই অবশ্য জানেন যে গত 2009 সালে ফেব্রুয়ারি মাসে যে পিলখানায় একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল, যার একটি মনগড়া বিচার সম্পন্ন করা হয়েছে। সেখানে হাজার হাজার নিরীহ বিডিআর তারা তাদের চাকরি হারিয়েছে, পুরো পরিবার নিঃস্ব হয়ে গেছে। বেশিরভাগ পরিবারের ছেলেমেয়েগুলো তাদের স্বাভাবিক শৃঙ্খলা হারিয়ে ফেলেছে। এবার আসা যাক আমার মূল ভিডিওতে। গত 3রা মার্চ 2009 তখনকার সরকারি আদেশে আমরা পিলখানা বিডিআর 4 নম্বর গেটে ভিতরে প্রবেশ করার জন্য সবাই একসাথে ওখানে জড়ো হই। 4 নম্বর গেটে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে সেনা সদস্যরা। অবশ্য তারা আরও 4-5 দিন আগে থেকেই হাজার হাজার সেনাবাহিনী পুরো পিলখানা নিয়ন্ত্রণে নিয়েছিল। আমরা একে একে প্রত্যেকের পরিচয়ে ডিটেলস রেজিস্ট্রি এন্ট্রি করে সারিবদ্ধ হয়ে ভিতরে প্রবেশ করছি। আমি ভাবছিলাম হয়তো আমাদেরকে নিজ নিজ ব্যারাকে নিয়ে যাবে, কিন্তু 4 নম্বর গেট থেকে আনুমানিক 100 গজ ভিতরে যাওয়ার পর দেখি ভিন্ন চিত্র। মনে হচ্ছে এক অন্ধকার জগতে প্রবেশ করতেছি আমরা। আমাদেরকে গেট থেকে প্রবেশের পর ওখান থেকে 21 অথবা 24 জনের একটা ট্রুপস করে ভিতরে সেনা সদস্যর আন্ডারে আমরা প্রবেশ করতেছিলাম। চারিদিকে থমথমে পরিবেশ। যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, রাস্তার দুপাশে সেনা সদস্যরা অস্ত্র তাক করে যেভাবে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে আমরা হিল ট্রাক্সে যেভাবে পেট্রোলিং করতাম অস্ত্র হ্যান্ডগার্ড পজিশনে, ঠিক সেনা সদস্যরা পিলখানা অভ্যন্তরে সেভাবে দাঁড়িয়ে আছে অস্ত্র তাক করে। আনুমানিক 200-300 গজ ভিতরে যাওয়ার পর দেখি অনেক লোকজন, অনেক সেনা সদস্যরা এবং আমাদের বিডিআরের লোকজন একসঙ্গে, কোনো ধরনের শব্দ নেই, আওয়াজ নেই। কাছাকাছি এসে দেখি প্রত্যেকের একটা প্রাইমারি মেডিকেল হচ্ছে। আমাদের পরনে শুধু হাফ প্যান্ট অথবা আন্ডারওয়্যার, যার যেটা পরা আছে, বাকি সব কাপড় চোপড় খুলে চেক করা হচ্ছে। মূলত সেখানে দেখা হচ্ছে আমাদের শরীরের কোথাও নতুন কোনো ক্ষতচিহ্ন আছে কিনা, পোড়া দাগ বা কাটা দাগ। যার যেখানে ক্ষতচিহ্ন পাওয়া যাচ্ছে শুধু নাম, নাম্বার এবং ইউনিট লিখে নোট করা হচ্ছে। অবশ্য আমার শরীরে কোনো ধরনের ক্ষতচিহ্ন, অর্থাৎ নতুন কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি বা কোনো ক্ষতচিহ্ন ছিল না। একটা কথা আমি অবশ্য ভুলে গেছি, গেটে প্রবেশের সময় আমি 1 প্যাকেট এনার্জি বিস্কিট সঙ্গে নিয়ে আসছিলাম এবং আমার হ্যান্ডসেট মোবাইলটি গেটে জমা দিয়ে আসতে হয়েছিল। তারপর আস্তে আস্তে সেনা সদস্যের সাথে ভিতরে যাচ্ছি। কোনো ধরনের শব্দ নেই, কোনো আওয়াজ নেই। সেনা সদস্যের একজন সদস্য আমাদের সামনে হাঁটছে, আমরা তার পিছু পিছু হাঁটছি। দুই পাশে তো সেনা সদস্যরা অস্ত্র হ্যান্ডগার্ড অবস্থায় আমাদের দিকে অস্ত্র তাক করে নিয়ে যাচ্ছে। আমরা 3 সারিতে যেভাবে সৈনিকরা সারিবদ্ধ হয়ে, সেভাবেই আমরা ট্রুপসে 21 থেকে 24 জন করে ভিতরে প্রবেশ করছি। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সেনা সদস্যের মুখের দিকে তাকিয়ে দেখি তাদের মুখটা খুব কালো, মলিন এবং মন খারাপ হয়ে আছে। সেই 3রা মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত কাউকে এক সিলতে আমি হাসতে দেখিনি। তারপর আনুমানিক 4 নম্বর গেট থেকে প্যারেড গ্রাউন্ডে আনুমানিক 1 কিলোমিটার হবে, এই পর্যন্ত আসতে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লাগলো। এই প্যারেড গ্রাউন্ডের আরেকটা নাম আছে, সেটা হলো বাবর গ্রাউন্ড। এই বাবর গ্রাউন্ডের পশ্চিম পাশে ট্রেনিং শেড এবং তার পশ্চিম পাশে বড় পুকুর, এবং পুকুরের পশ্চিম পাশে আমাদের পিলখানার কেন্দ্রীয় দরবার হল। যাই হোক, আমাদেরকে বাবর গ্রাউন্ডে নিয়ে আসা হলো। আমি তো ভাবছিলাম আমাদেরকে ব্যারাকে নিয়ে যাবে, কিন্তু 4 নম্বর গেট অতিক্রম করার পরপরই ব্যারাক কী জিনিস ভুলেই গেছিলাম। আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে, বাবর গ্রাউন্ড যেন বিডিআর সদস্যের লোকারণ্য হয়ে উঠছে। আমাদের ট্রুপসকে বলা হলো যে তোমরা বাবর গ্রাউন্ডের
উত্তর পাশের গ্যালারিতে অবস্থান করো। তখন আমরা সবাই উত্তর পাশের গ্যালারিতে অবস্থান করি। দুপুর গড়িয়ে যাচ্ছে, ক্ষুধাও লাগছে, নানান মনের নানান মত শুনতে পাচ্ছি। আমার কাছে আছে শুধু 1 প্যাকেট এনার্জি বিস্কিট। ওখান থেকে 2 পিস বিস্কিট খেয়ে নেই, কোনো পানি নেই, শুধু 2 পিস বিস্কুট খেয়েই বাকি বিস্কুটগুলো আমার প্যান্টের পকেটেই রেখে দেই। কতটা সেলফিশ টাইপের আমি। কাউকে একটু বললামও না যে ভাই কেউ বিস্কুট খাইবেন। আমি শুধু ভাবতেছি হয়তো রাতেও কোনো খাবার দিবে না। এই ভেবে এই 2 পিস বিস্কুট খেয়ে বাকি বিস্কুটগুলো আমার নিজের কাছেই রেখে দেই রাতের জন্য। যাই হোক, আসরে আজান হবে অথবা আসরে আজান হয়েছে, ঠিক এমন সময় দেখি মাটি কাটার জন্য যে জাপানি ড্রেজার মেশিন, এর 2-3টা মেশিন বাবর গ্রাউন্ডে নিয়ে আসা হয়েছে এবং বাবর গ্রাউন্ডের ঠিক পূর্ব এই মাটি খুঁড়তে শুরু করলো। মোটামুটি 4-5 ফুট হবে চওড়া, 5-6 ফুট গর্ত এবং 25 থেকে 30 ফুট লম্বা গর্ত খুঁড়তে শুরু করলো। গর্ত খোঁড়া দেখে আমরা সবাই অনেকটা ভয়ে এবং আতঙ্কে ভীত সন্তুষ্ট হয়ে পড়েছি। বন্ধুরা, আমি বিস্তারিত ভাঙাবো না, আপনারা বুঝে নেবেন। এমন অবস্থায় এই রকম গর্ত খোঁড়া দেখলে আমাদের মনে চিন্তাভাবনায় কি আসতে পারে। যাই হোক, কি আর করার, তখন দোয়া ইউনুস পড়লাম, দোয়া ইউনুস পড়তে থাকলাম এবং ইয়ানফসি করতে থাকলাম। সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে এক সেনা সদস্যকে বললাম যে ভাই, আমার বাড়িতে একটা নাম্বারে 1 মিনিট একটু ফোন করে বলতে পারবেন যে আমি ভালো আছি। শুধু এই কথাটুকু বলবেন যে আমি ভালো আছি। কিন্তু দুঃখের বিষয়, সেনা সদস্য আমার কথা শুনেও না শোনার ভান করে থাকলো। আমি আবার অসহায়ের মতো রিপিট করলাম যে ভাই, আমার নাম্বারে একটু ফোন করবেন। সেনা সদস্য উত্তর দিল, ভাই কোনোভাবেই সম্ভব না। পরিস্থিতি কিছু বুঝেন আপনারা, আল্লাহ করেন, দেখেন কি আদেশ আসে। মাগরিবের আজান হলো। ড্রেজার দিয়ে 4-5টা গর্ত খোঁড়া শেষ। আমরা নামাজের জন্য তায়াম্মুম করতে শুরু করলাম, কারণ কাছে কোনো পানি নেই, পাশে পুকুর থাকলেও যাওয়ার কোনো সুযোগ নেই। নামাজ শেষ করলাম। কিছুক্ষণের মধ্যে দেখি পুরো বাবর গ্রাউন্ডে চারিপাশ কাঁটাতার দিয়ে বেড়া বাঁধা শুরু করলো সেনা সদস্যরা। সবখানে লাইটিং অ্যাডজাস্ট করলো এবং ড্রেজারের গর্তগুলো ভ্রাম্যমাণ টয়লেটের জন্য কাপড় টাঙিয়ে বেড়ার ব্যবস্থা করলো। তখন মনে একটু সাহস হলো। কোনো খাবার নেই, কোনো পানি নেই, তারপর গর্তগুলো ভ্রাম্যমাণ টয়লেট হওয়ায় মনে সাহস ফিরে আসলো। একে একে প্রায় 5-6 হাজার বিডিআর সদস্য বাবর গ্রাউন্ডে হাজির, কিন্তু কোনো ধরনের শব্দ নেই, কোনো ধরনের আওয়াজ নেই। সে এক নিদারুণ ভীতিকর অভিজ্ঞতা। বাকি কথা পরের ভিডিওতে বলবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।